অবভিয়াসলি বাইনারি ভালো। আপনার কাছে যদি সব নলেজ থাকে আপনি বাইনারিতে ছিঁড়ে ফেলতে পারবেন। সব থেকে ভালো সময় কোনটা ট্রেডিংয়ের? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেক্স অ্যান্ড বাইনারি? ফরেক্সের ভিতরে আর বাইনারির ভিতরে পার্থক্যটা কি? টোকিও সেশন কখন অন হয়, লন্ডনের সেশন কখন অন হয়, নিউ ইয়র্কের সেশন কখন অন হয়। এই চারটা কারেন্সি অনেক ভালো কারেন্সি। আমি যদি এই কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করি, প্রফিট ফরেক্সে যদি আপনার $100 ইনকাম করতে সময় লাগে আধা ঘন্টা, বাইনারিতে সেম নলেজে আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এইখানেও একটা বাইং প্রেশার, আগেও কিছু বায়ার আসছে মার্কেটে, এইখান থেকে বুম। আপনি কি 1% মানুষের কাতারে যাইতে চান, না 90%, 95, 96, 99% মানুষের কাতারে যাইতে চান? রকেট সায়েন্স না, ট্রেডিং ইনভেস্টিং রকেট সায়েন্স না। এখানটা লেখা আছে সেলিং ইউরো অ্যান্ড বাইং US ডলার, কারণ এই জায়গাটার ভিতরে ইউরো হইল আমার বেস কারেন্সি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা এবং মহব্বতে আল্লাহ তাআলা আমার অনেক বেশি ভালো রাখছে। আজকে এই ভিডিওটার ভিতরে আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা হইল হোয়াট ইজ ফরেক্স এবং হোয়াট ইজ বাইনারি এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ফরেক্স অ্যান্ড বাইনারি। তাহলে আজকে আমরা জানবো ফরেক্স কি, বাইনারি কি এবং ফরেক্সের ভিতরে বাইনারির ভিতরে পার্থক্যটা কই, ওকে? এবং ফরেক্সের ভিতরে কারেন্সি কি, কারেন্সি পেয়ার কি, এগুলো সব আজকে আমরা জানবো একদম ইনশাআল্লাহ। আমাদের বেসিক অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, কারণ কি আমরা জানি না আমরা যে এখানে ট্রেড করতেছি এখানে কেমনে কাজ করে। সো ফরেক্স মার্কেটে মূলত ট্রেড কিসে হয়? কারেন্সিতে হয়, অনেকে এটা জানি, বাট আমরা এইটা জানি না যে কারেন্সিগুলা আমরা কেমনে ট্রেড করলে আমাদের টাকা দেয়। অনেকের মাথায় এটা থাকে যে ভাই মার্কেট থেকে যদি সবাই প্রফিট করে বা মার্কেট থেকে যদি টাকা কামানো যায় তাহলে টাকাগুলো দেয় কে এবং টাকাগুলো কোত্থেকে আসে? এগুলা কি সরকার দেয়? না ভাই, এগুলো সরকার দেয় না। কেমনে দেয়, কোত্থেকে আসে, আপনার হাতে কেমনে আসে, আপনি কেমনে প্রফিট করেন, সব কিছু আজকে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। তাহলে ভিডিওর মূল কনসেপ্ট আমরা শুরু করি, ওকে? আমার পিছনে যে চার্ট দেখতেছেন এই চার্টটা হইল মূলত কারেন্সি পেয়ারের চার্ট, কারেন্সি পেয়ারের চার্ট। এখন কারেন্সি পেয়ার জানতে হলে সবার আগে আমার জানতে হবে যে কারেন্সি জিনিসটা কি। এখন আমরা যেটা শিখতেছি সেটা হলো হোয়াট ইজ ফরেক্স। ফরেক্স কি? ফরেক্স জিনিসটা হইলো ফরেন যে কারেন্সিগুলো আছে ওই কারেন্সির ভিতরে যখন আমরা ট্রেড করি অথবা ইনভেস্টিং করি ওইটাই হয় আমার ফরেক্স ট্রেডিং। এখন ফরেক্সের ভিতরে আমরা কিসের ট্রেড করি? কারেন্সি ট্রেড করি। ক্রিপ্টোর ভিতরে আমরা কিসের ট্রেড করি? কয়েনের ট্রেড করি, ক্রিপ্টো কারেন্সি ট্রেড করি। ফরেক্সের ভিতরে আমরা রিয়েল কারেন্সি ট্রেড করি। এখন কারেন্সি জিনিসটা কি? কারেন্সি জিনিসটা হলো আমাদের বাংলাদেশের কারেন্সি হলো বিডিটি। এখন বিডিটির ভিতরে যদি আমি ট্রেড করি ওইটা হবে কি? বাংলাদেশের কারেন্সির ভিতরে ট্রেড করা। এইখানে আমরা যে কারেন্সিগুলো দেখতেছি, এই যে ইউরো, এটা হলো ইউরোপের কারেন্সি। জেবিপি ব্রিটিশ পাউন্ডের কারেন্সি হলো জেবিপি। ইউএসডি আমেরিকান ডলারের কারেন্সি এটা। এনজিডি নিউজিল্যান্ডের কারেন্সি এটা। ইউএস অস্ট্রেলিয়ান ডলার, এটা অস্ট্রেলিয়ার কারেন্সি। সিএডি ক্যানাডিয়ান কারেন্সি। তাইলে আমরা ফরেক্স মার্কেটের ভিতরে মূলত কারেন্সির ভিতরে ট্রেড করি। কেউ বলতেছে ডলারের দাম কমবে, কেউ বলতেছে জেবিপির দাম বাড়বে বা কমবে, বুঝছেন? আমি যখন কোনো কারেন্সির প্রেডিক্ট করে ট্রেড নিব তাইলে ওইটা হবে আমার ফরেক্স মার্কেট। এখন ক্রিপ্টো মার্কেটের ভিতরে কিসের ট্রেড হয়? ক্রিপ্টো কারেন্সির ট্রেড হয়। এটা একটা ব্লকচেন ডেভেলপমেন্ট। এখানে আমরা কয়েনের ভিতরে ট্রেড করি, লাইক বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, এগুলোর ভিতরে, ওকে? আর ফরেক্সের ভিতরে আমরা কিসের ট্রেড করি? কারেন্সি ট্রেড করি। যেমন টাকার ভিতরে আমি ট্রেড করলাম, টাকার দাম আজকে কি বাড়বে না আজকে কমবে, এই শেষ। এখন এই ফরেক্সের ভিতরে অনেকগুলো ভালো ভালো মার্কেট আছে, যেই মার্কেটের ভিতরে সব থেকে বেশি ভলিটিলিটি থাকে, ভলিউম থাকে এবং লিকুইডিটি অনেক বেশি থাকে। মানে কিছু কিছু মার্কেট আছে, এইসব মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে। দুনিয়ায় হাজারো কারেন্সি থাকতে পারে, বা মানে অথরাইজ যদি চিন্তা করি আমি 150-200-র উপরে কারেন্সি আছে। সব কারেন্সি থেকে আমরা ট্রেড করব না, সব কারেন্সিতে আমরা ট্রেড করব না, আমরা ভালো ভালো কিছু কারেন্সিতে ট্রেড করব। এখন এইখানে আমরা যেই কারেন্সিগুলো দেখতেছি এই কারেন্সিগুলো হইলো সব থেকে ভালো কারেন্সি। এবার আমি এইখানে যদি একটু যায় দেখি তাহলে আমি দেখতে পারবো এখানে আমার অনেকগুলো কারেন্সি চলে আসছে। এই কারেন্সিগুলোর ভিতরে আমি একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি যে কোন কোন কারেন্সির ভিতরে সব থেকে বেশি ট্রেড হয়। যেমন ইউরো ইউএসডি, সারা বিশ্বে 28% ট্রেড ইউরো ইউএসডির ভিতরে হয়। তাইলে মোটামুটি আমি বলতে পারি $7 ট্রিলিয়ন যদি একদিনের ভিতরে ফরেক্সের ট্রেড হয় তাহলে অলমোস্ট $2 থেকে $2.5 ট্রিলিয়ন শুধু ট্রেড হয় ইউরো ইউএসডির ভিতরে, বুঝছেন? এই দুইটা কারেন্সির ভিতরেই ট্রেড হয়। এখন এই দুইটা জিনিস জানার জন্য আমার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পেয়ার। পেয়ার জিনিসটা কি? এই দুইটা মিলায়া হয়েছে একটা কারেন্সি পেয়ার। আমি জানছি
ইউরো একটা কারেন্সি, ইউএসডি একটা কারেন্সি। ইউরো হলো ইউরোপের কারেন্সি, ইউএসডি হলো আমেরিকার কারেন্সি। বাট এই দুইটা মিলে একটা কারেন্সি হয়েছে না, দুইটা মিলে একটা কারেন্সি হয় নাই, দুইটা মিলে একটা পেয়ার হয়েছে। এই পেয়ার জিনিসটা আমরা এখন একটু দেখি, তাহলে আমরা পেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যদি এখানে শুধু জেবিপি ধরি, জেবিপি কি? জেবিপি হলো ব্রিটিশ পাউন্ড, এটা হলো ব্রিটিশের কারেন্সি, ইউএসডি আমেরিকার কারেন্সি। তাহলে এই দুইটা কারেন্সি মিলা কি হয়েছে? একটা পেয়ার হয়েছে। আচ্ছা ধরেন আমার কাছে দুইটা বুকস আছে, এই বুকসটা হলো জাস্ট নর্মাল একটা বুকস, এইটা কি আর একটা বুকস, এই দুইটা যখন মিলাবো তখন কি হবে? একটা পেয়ার হবে, এক জোড়া হবে। এখন এই দুইটা বুকসের ভিতরে আমি কম্পেয়ার করতে পারবো এই বইটা ভালো না এই বইটা ভালো। সেম ভাবে পেয়ার জিনিসটা কি? পেয়ার জিনিসটা হলো আমি দুইটা কারেন্সি মিলায়া একটা পেয়ার তৈরি করলাম, ওইটার আমি বললাম কারেন্সি পেয়ার। এখন পেয়ারটা কি জরুরি? ইয়েস, পেয়ারটা জরুরি। আমি যদি শুধু জেবিপির ভিতরে ট্রেড করি, ধরেন আমি শুধু জেবিপির ভিতরে ট্রেড করলাম, তাহলে কি হইলো? আমি কারো সাথে কম্পেয়ার করতে পারলাম না। ওকে, জেবিপির প্রাইস বাড়বে না কমবে, এটা কি হইলো? কাইন্ড অফ জুয়া। কিন্তু আমি যখন ইউএসডির সাথে কম্পেয়ার করে দিলাম যে ইউএসডির কম্পারেটিভলি জেবিপি কি বাড়বে না দাম কমবে, তখন কি হবে? তখন আমার এইটা দুইটা মিলে একটা পেয়ার হবে। এই পেয়ারের মাধ্যমে কেউ বলবে ইউএসডির দাম বাড়বে, কেউ বলবে জেবিপির দাম বাড়বে। তাহলে জেবিপি একটা কারেন্সি, ইউএসডি একটা কারেন্সি, এই দুইটা মিলায় আমার হচ্ছে কি? একটা কারেন্সি পেয়ার। এখন আমি এই পেয়ারের ভিতরে ট্রেড করব, কেউ কেউ বলবে জেবিপির দাম বাড়বে, কেউ কেউ বলবে ইউএসডির দাম বাড়বে। যারটা সঠিক হবে সে প্রফিট করবে। এখন এই পেয়ারটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, তাইলে আপনার পেয়ারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দুইটা জিনিস আসছে, এক হইলো আমার বেস কারেন্সি, আর এক হইলো আমার কট কারেন্সি। দুইটা কারেন্সি মিলায়া একটা কারেন্সি পেয়ার হয়। তাইলে আমি যদি এখানে খেয়াল করি, এটা হইলো আমার ইউরো, এটা হইলো আমার ইউএসডি। এখানে কয়টা কারেন্সি? দুইটা কারেন্সি। এখন একটা হলো বেস কারেন্সি আর একটা হলো কোয়াড কারেন্সি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস কারেন্সি অ্যান্ড কোয়াড কারেন্সি? এটা যদি জানি ইনশাল্লাহ কারেন্সি পেয়ার শেষ। বেস কারেন্সি হইলো যেই কারেন্সির সাথে আমি অন্য একটা কারেন্সির তুলনা করি, সেইটাই হবে বেস কারেন্সি। এবং যাকে তুলনা করব ওই বেস কারেন্সির সাথে সে হবে আমার কোয়াড কারেন্সি। তাহলে বিগ ডিফারেন্ট কি? ডিফারেন্ট হইলো যেই কারেন্সিটা মেইন, এই দুইটা কারেন্সির ভিতরে যেই কারেন্সিটা মেইন ওইটা হবে আমার বেস কারেন্সি। এইটার জন্য আমি ব্রাউজিংয়ে যাই, আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যখন জেবিপি সার্চ করলাম, এখানে কি আসলো? যে 1 পাউন্ড, কারণ আমি বলছিলাম জেবিপি মানে হলো পাউন্ড, তাহলে 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 136 টাকা। আর আমি অন্য একটা কারেন্সি নেই। দেখেন আমি যদি এইখানে জাপানিজ ইয়েন দেই, জেপিওয়াই কারেন্সি কান্ট্রি যদি আমি দেই, এইখানে একটা জাপানিজ ইয়েন সমান বাংলাদেশি টাকার 0.71 টাকা। এখন আমি যদি দুইটা কারেন্সির ভিতরে পেয়ার বানাইতে চাই, তাহলে খেয়াল করেন কি হয় এখানে। তাহলে ফার্স্টে আমি যেটা নিছিলাম সেটা হলো জেবিপি, যেটা ছিল ব্রিটিশ পাউন্ড। দেন আমি আরেকটা নিলাম, এইটা হলো আমার জাপানিজ ইয়েন। এখন এই দুইটা কারেন্সিরে যদি আমি একসাথে করি, দেখেন এখানে যদি আমি খেয়াল করি দুইটা কারেন্সি আছে, একটা হইলো জেবিপি আর একটা হইলো জেপিওয়াই। এখন এই দুইটা কারেন্সির ভিতরে কোনটার প্রাইস বেশি ছিল? জেবিপির প্রাইস বেশি ছিল। ওকে, তাহলে জেবিপি হবে কি? জেবিপি হবে আমার বেস কারেন্সি, কারণ জেবিপির প্রাইস বেশি ছিল। আর এই দুইটা কারেন্সির ভিতরে কোন কারেন্সিটা আসল কারেন্সি? কোন কারেন্সিকে আমি তুলনা করতেছি? জেপিওয়াইকে আমি তুলনা করতেছি জেবিপির সাথে। তাহলে এই যে জেবিপি কারেন্সিটা আছে এইটা হয়ে যাবে আমার বেস কারেন্সি, আর জেপিওয়াই হয়ে যাবে আমার কোয়াড কারেন্সি। এটা আরও ভালোভাবে বোঝার জন্য এই পুরো চারটার দিকে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। এই দুইটা কারেন্সির ভিতরে যদি আমি খেয়াল করি, ধরেন এই দুইটা কারেন্সির ভিতরে খেয়াল করলাম, তাহলে ইউরো কি? ইউরো হইলো আমার বেস কারেন্সি, আর ইউএসডি হইলো আমার কোয়াড কারেন্সি। আর কোয়াড কারেন্সির মানে কি? কোয়াড কারেন্সির মানে হইলো আমি তুলনা করতেছি। তাহলে এখানে ইউরোকে তুলনা করা হয়েছে ইউএসডি দ্বারা। তাহলে এই দুইটার ভিতরে আসল কারেন্সি কোনটা? দুইটাই আসল কারেন্সি। বাট আমি যখন এই দুইটা মিলাই একটা পেয়ার সাজাবো, ওই পেয়ারের ভিতরে আমি বেস কারেন্সি বলবো কোনটাকে? ইউএসডিকে। এখন এই ইউএসডি লাস্টেও হইতে পারে, সমস্যা নাই। এই ইউএসডি আগেও হইতে পারে। ইউএসডি, ইউরো, এই ইউএসডি এবং ইউরো এই দুইটার ভিতরে বেস কারেন্সি কোনটা আর কোয়াড কারেন্সি কোনটা? ইয়েস, আপনি রাইট। ইউএসডি হবে আমার বেস কারেন্সি, ইউএসডি হবে বেস কারেন্সি, ইউরো হবে আমার কোয়াড কারেন্সি। রিজন কি? ইয়েস, আপনি রাইট। যেই কারেন্সিটা আগে থাকে ওই কারেন্সি হয় বেস কারেন্সি, যেই কারেন্সি পরে থাকে ওই কারেন্সি হয় কোয়াড কারেন্সি। এই দুইটার ভিতরে বেস কারেন্সি কোনটা?
এই দুইটার ভিতরে বেস কারেন্সি হবে আপনার অস্ট্রেলিয়ান ডলার, আর এইখানে কোয়াড কারেন্সি হবে ইউএসডি মানে আমেরিকান ডলার। আমি এই আমেরিকান ডলারকে কোয়াড কারেন্সি বানাইছি এবং অস্ট্রেলিয়ান ডলারকে বেস কারেন্সি বানাইছি। এখন অনেকে মনে করে যে যেই কারেন্সিটার প্রাইস বেশি থাকে ওই কারেন্সিটাই মনে হয় বেস কারেন্সি হয়, না, ওই কারেন্সিটা বেস কারেন্সি নাও হইতে পারে। এটা ডিপেন্ড করা হইলো কোন ব্রোকার আপনারা এটা করার সুযোগ দিচ্ছে। এক্সচেঞ্জ ব্রোকার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রোকার? ব্রোকার কি দেখেন, এখানে FXCM এটা হলো একটা ফরেক্সের ব্রোকার, যেমন এক্সনেস একটা ফরেক্সের ব্রোকার, OctaFX একটা ফরেক্সের ব্রোকার। ব্রোকারগুলোর কাজ কি? ব্রোকারগুলোর মাধ্যমে আমরা ট্রেডটারে এক্সিকিউট করতে পারি। যেমন ধরেন আমার কাছে টাকা আছে, আমার কাছে 10,000 টাকা আছে, আমি চিন্তা করছি যে বাংলাদেশের শেয়ার মার্কেটের কোনো একটা কোম্পানি যেটার নাম ধরেন বাটা, আমি বাটাতে ইনভেস্ট করব। আমি চাইলে বাটা থেকে কি সরাসরি বাই সেল করতে পারবো? পারবো না। এই বাই সেল করার জন্য আমার একটা মাধ্যম লাগবে, এই মাধ্যমটাই হইল স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জ কী করতেছে? বাটার থেকে কোম্পানির শেয়ার নিচ্ছে, আমার থেকে টাকা নিচ্ছে, মাঝখানে ও শুধু হাতটা বদল করে দিচ্ছে। তাহলে আমারও বাটার কাছে যাইতে হইলো না, বাটারও আমার থেকে সরাসরি টাকা নিতে হইলো না, মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে আমি এক্সিকিউট করলাম আমার ট্রেডটা অথবা আমার ইনভেস্টিংটা। এই জিনিসটাই হইল ব্রোকার। এখন ফরেক্সের ভিতরে এই যে অন্ডা আছে, FXCM আছে, তারপরে আপনার এই যে forex.com আছে, এক্সনেস আছে, OctaFX আছে, এগুলা সব কি? এগুলা সব হলো আমার ফরেক্সের এক্সচেঞ্জ। আমার কাছে ধরেন $100 আছে, আমি চাচ্ছি ইউরোতে ট্রেড করতে, ইনভেস্ট করতে ইউরোর কারেন্সিকে। কোত্থেকে করবো? ওয়ে আছে আমার কাছে। এখন এই ট্রেড ইনভেস্টিং করার জন্য ইউরো এই টাইপের অনেকগুলো ব্রোকারে বলছে যে তুমি আমার কারেন্সিরে নেও, তুমি আমার কারেন্সিরে নিয়ে তোমার ওই এক্সচেঞ্জের মাধ্যমে, ব্রোকারের ইংলিশ হলো এক্সচেঞ্জ, তুমি আমার এক্সচেঞ্জের মাধ্যমে মানুষকে ট্রেড করাও। এর বদলতে তুমি কিছু ফিস রাইখা দিও, কারণ তোমারও তো খরচাপাতি আছে। এই যে আমরা কোয়াটাক্স পকেট অপশনে যখন $100 একটা ট্রেড প্রেস করি বা $10 একটা ট্রেড প্রেস করি, তখন কি হয়? আমাদের $10 থেকে $9 দেয়, বাকি $1 ও কাইটা রাখে না, ওইটাই হইলো ওর ব্রোকারেজ ফি। বুঝছেন? তাহলে আমরা সরাসরি কোনো কিছুর উপরে সরাসরি যা ট্রেড করতে পারি না, মাধ্যম লাগে। এই যে মাধ্যম, এই মাধ্যমটাই হইল আমার ব্রোকার। এখন এক একটা মার্কেটের জন্য এক এক রকম ব্রোকার থাকে। যেমন ফরেক্স মার্কেটের জন্য এক্সনেস, অক্টা, দেন FXCM, অন্ডা, এগুলা অনেক আছে এমন। দেন আমি যদি ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করতে চাই, ওইখানে আমার হবে বাইবিট, দেন আমার বাইন্যান্স, খুবই ভাইরাল বাংলাদেশে। এই জিনিসগুলোর মাধ্যমে আমি ক্রিপ্টোতে ট্রেড করতে পারবো। বাট আমি যদি স্টকে চাই, তাইলে আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে যাওয়া লাগবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যাওয়া লাগবে। যদি ইন্ডিয়া থেকে আমি স্টক মার্কেটে করতে চাই, আমার বম্বে স্টক এক্সচেঞ্জে যাইতে হবে অথবা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যাইতে হবে। তাহলে ব্রোকারের কনসেপ্টটা মোটামুটি সবার ক্লিয়ার যে ব্রোকার আসলে কি। এই যে আমি বলি কোয়াটেক্স জিনিসটা কি? এটা হলো একটা ব্রোকার। এই যে আমি বলি পকেট অপশন কি? এটা একটা ব্রোকার, ও আমাদের ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করে। তাইলে এখন যদি আমরা আবার কারেন্সি পেয়ারে আসি, তাইলে দেখব যে এই দুইটা কারেন্সি মিলা একটা কারেন্সি পেয়ার হয়েছে। এই দুইটা কারেন্সির ভিতরে কি কি আছে? কানাডা আছে এবং আমেরিকা আছে। এই দুইটা কারেন্সি মিলায়া একটা পেয়ার বানায় দিছে ব্রোকাররা। বুঝছেন? দুইটা কারেন্সি মিলায়া একটা পেয়ার বানায় দিছে ব্রোকাররা। এখন ব্রোকাররা বলবে তুমি এখানে ট্রেড করো। কেউ কেউ বলবে যে USDর দাম বাড়বে, কেউ কেউ বলবে যে কানাডিয়ান ডলারের দাম বাড়বে। যারটা সঠিক হবে সে প্রফিট করবে। এখন বেস কারেন্সি পড়াইছিলাম না আমি? বেস কারেন্সির ভিতরে যদি আমি যাই, তাইলে আমি এখানে খেয়াল করব, এখানে একটা লেখা আছে সেলিং ইউরো অ্যান্ড বাইং US ডলার। কারণ এই জায়গাটার ভিতরে ইউরো হইলো আমার বেস কারেন্সি। তাইলে আমি যদি ইউরোরে সেল করি, বুঝছেন? ইউরো কি? ইউরো হইলো আমার বেস কারেন্সি। এখন আমি বেস কারেন্সিরে যদি সেল করি, তাহলে আমি কারে বাই করতেছি? আনঅফিসিয়ালি USD রে বাই করতেছি। তাহলে একটারে যদি আমি সেল দিই, অটোমেটিক আর একটা বাই হয়ে যায় না? বুঝেন নাই? দেন আবার দেখেন বাইং ইউরো অ্যান্ড সেলিং US ডলার। আপনি যদি ইউরোরে বাই করেন, তাহলে US ডলার নিচে যাবে। তার মানে হইলো আপনি যদি চিন্তা করেন যে ইউরো কারেন্সি আমার সব কিছু বলতেছে, ফান্ডামেন্টাল যা আছে সব বলতেছে যে এই ইউরো আপে যাবে, তাহলে কি হবে? ইউরো যদি আপে যাইতে হয়, তাহলে ডলার কই যাবে? ডলার নিচে যাবে। ওকে, এই জন্যই এটা বলছে সেলিং ইউরো বাইং US ডলার। অটোমেটিক আপনি যদি এখানে ইউরোরে সেল করেন, অটোমেটিক আপনার ট্রেডটা US ডলারে বাইং হবে। আপনি যদি এইখানে US ডলারকে সেল করেন, তাহলে অটোমেটিক ইউরো বাই হবে। বুঝা গেছে?
তাহলে এটা হলো বেস কারেন্সি এবং কোয়াড কারেন্সির ভিতরে পার্থক্য। এখন আসি যে সারা দুনিয়ায় তো অনেক কারেন্সি আছে, শত শত কারেন্সি আছে, কোন কারেন্সিটা আমাদের জন্য বেটার? যেমন সারা বিশ্বের ভিতরে কোন কোন কারেন্সির ভিতরে সব থেকে বেশি ট্রেড হয়, তাহলে এইখানে যদি আমি খেয়াল করি সব থেকে বেশি ট্রেড হয় 28% ইউরো ইউএসডির ভিতরে, একটু আগে আমি বলছি। দেন জেবিপি ইউএসডি, জেবিপি কি? ব্রিটিশ পাউন্ড, ওকে, তাহলে ব্রিটিশ পাউন্ড এবং আমেরিকান ডলারের ভিতরে সব থেকে বেশি ট্রেড হয়। দেন ট্রেড হয় ইউএসডি এবং জাপানিজ ইয়েন, আমেরিকান ডলার এবং জাপানিজ ইয়েনের ভিতরে। দেন বাকি কিছু আছে, ওগুলো অন্য অন্য কারেন্সি মোটামুটি হয়। এখন আপনি একবার চিন্তা করেন এই তিনটার ভিতরে কমন কি? ইউএসডি, তিনটার ভিতরে কমন ইউএসডি। তাইলে আপনি যদি চিন্তা করেন যে আমি আমার ট্রেডিং সেটআপে কিছু মার্কেটকে অলওয়েজ ওয়াচ লিস্ট করে রাখবো, যেগুলোর ভিতরে আমি অলওয়েজ ট্রেড করব। মার্কেটে অনেক পেয়ার থাকতে পারে, অনেক পেয়ার থাকতে পারে, মার্কেটে অনেক পেয়ার না, এখানে অনেক পেয়ার না। আমি এই যে ইউডির কাইটা দিই, আপনি দেখেন এখানে কত, এই যে ইউরো ইউএসডি, ইউরো জেবিপি, ইউরো, মানে শেষ নাই, পেয়ারের কোনো শেষ নাই এখানে। এই যে এখানে পেয়ারের কোনো শেষ নাই, আপনার কত পেয়ার লাগবে সব পেয়ার এখানে আছে। আমি কি সব করব? না, আমি সব করব না। আমি অনেক কিছু পারি, আমি গান পারি, আমি অ্যাক্টিং পারি, আমি সব পারি। তার মানে কি আমার সব দিয়ে আমার ক্যারিয়ার দাঁড়াবে? না, ক্যারিয়ার আমার একটা থেকে দুইটা কাজেই দাঁড়াবে, বাকিগুলো আমি পারি, নো প্রবলেম। কেউ কেউ দেখবেন ক্রিকেটও পারে, ফুটবলও পারে, ব্যাডমিন্টনও পারে, ভালো গানও গাইতে পারে, বাট সব কিছু কি ক্যারিয়ার? না, একটা জিনিসের উপরে হয়তো ক্যারিয়ার দাঁড়াইতে পারে। তাইলে একটা বা দুইটা জিনিসের উপরে আমি হয়তো ভালো করব, ক্যারিয়ার চিন্তা বাদ দিই, একটা বা দুইটা জিনিসের উপর হয়তো আমি ভালো করব। তাইলে আমি যখন ট্রেড করব, আমার ট্রেডিং সেটআপের ভিতরে কিছু কারেন্সি থাকবে, আমি সব কারেন্সিতে ট্রেড করব না। আমরা আউলায় ঝাউলায় যাই না, মাঝে মধ্যে যখন কোয়াটাক্সে, পকেট অপশনে, বাইনারি, বাংলাদেশের কথা অনুযায়ী আমি বলতেছি, আমরা যখন এইসব মার্কেটে ঢুকি তখন আমরা পাগল হয়ে যাই, অনেক অনেক পেয়ার না, 4টা থেকে 5টা পেয়ার থাকবে যেগুলো আপনার ওয়াচ লিস্টে থাকবে, বাকিগুলো জাহান্নামের চৌরাস্তা যাক, আই ডোন্ট কেয়ার। আমি আমার আসল দিকে ফোকাস দিব। আমার আসল দিক কি? এইখানে কোন কোন জিনিসের ভিতরে সব থেকে বেশি ট্রেড হয়। এখন কেন আমি এগুলোর উপরেই ট্রেড করব? রিজন হইল সব থেকে ভালো মার্কেট ওইটা যেই মার্কেটের ভিতরে সব থেকে বেশি ভলিটিলিটি থাকে, ভলিউম থাকে এবং লিকুইডিটি থাকে। মানে কি? এগুলা সব যখন ভালো থাকে তখন ওই মার্কেটগুলোতে অনেক বেশি বাইং সেলিং থাকে, বুঝছেন? আর যেই মার্কেটের ভিতরে সব থেকে বেশি বাইং সেলিং থাকে ওই মার্কেটের ভিতরে ফ্লাকচুয়েশন বেশি হয়। আর ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হলো শর্ট টার্মের ভিতরে মার্কেটকে অ্যানালাইসিস করে বের হয়ে গেলাম টাকা কামায়া। তার মানে যেই মার্কেটের ভিতরে ভলিটিলিটি নাই, ভলিউম নাই, লিকুইডিটি নাই, ওই মার্কেটে থাকে কি আমার লাভ আছে? লাভ নাই। তাহলে মার্কেটে কোন কোন মার্কেট ভলিটিলিটি, ও তো বলেই দিছে যে এই মার্কেটগুলো সব থেকে ভালো করবে। এখানে কি কি আছে? জেবিপি, ইউএসডি, জাপানিজ ইয়েন, ইউরো। আমি যদি সবগুলোর কমন ধরে এখানে যা আছে, তাহলে ইউএসডিটা 100% সবগুলোর ভিতরে আছে। আর আমি যখন ইউএসডির সাথে ইউরো ট্রেড করব, ওইটা আমার জন্য ভালো একটা পেয়ার হইতে পারে। তাহলে আমার ওয়াচ লিস্টে এই পেয়ারটা অলওয়েজ থাকবে, একটা পেয়ার। আমি এবার ট্রেডিং সেটআপে যখন ঢুকবো, 3-4 ঘন্টা যতক্ষণই ট্রেড করব, এইটা আমার চোখে চোখে থাকবে, একটা দুইটা। কারণ ও বইলা দিচ্ছে এগুলার ভিতরে প্রচুর পরিমাণে ভলিটিলিটি থাকে, মার্কেটে অনেক বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে, মেসেজ করে বলে যে ভাই আমি কখন ট্রেড করব। ইয়েস, কখন ট্রেড করবেন নেক্সট ভিডিওতে আমি দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সব থেকে ভালো সময় কোনটা ট্রেডিংয়ের। এখন এইগুলো যখন আমি জানবো মার্কেটের ভলিটিলিটি কখন সব থেকে বেশি থাকে, এটা জানতে হলে আমার জানা লাগবে সেশন কখন কখন ঘটে, টোকিও সেশন কখন অন হয়, লন্ডনের সেশন কখন অন হয়, নিউ ইয়র্কের সেশন কখন অন হয়। এই জিনিসগুলো যখন আমি জানবো তখন আমি জানবো যে মার্কেটে কোন সময় ভলিটিলিটি বেশি থাকে, কোন সময় মার্কেট বড় বড় ক্যান্ডেল বানায় উইক ছাড়া, কোন সময় বায়ার্স অ্যান্ড সেলার্স বেশি থাকে। তখন আমি ওইখানে ট্রেড করলে আমার চান্স আছে যে আমি নর্মাল একটা সময় ট্রেড করে যে প্রফিট করি, এইটার থেকে ওই স্পেসিফিক টাইমে যে সময় অনেক মানুষ থাকে ওই সময় ট্রেড করলে আমার ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে ইনকাম করাটা অনেক সহজ হয়ে যায়। যেমন কয়েনের ভিতরে যদি আমি চিন্তা করি, বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, সবাই চিনে। এই পেয়ারগুলো অনেক দামি পেয়ার। এই পেয়ারগুলোর ভিতরে ট্রেড করলে ভলিটিলিটি বেশি থাকে, লুজ করলেও 2 মিনিটে কইরা ফেলবেন, প্রফিট করলেও 2 মিনিটে কইরা ফেলবেন, বুঝছেন? তাইলে এই জিনিসগুলো খেয়াল রাখেন। ইউরো ইউএসডি আপনার একটা চার্ট থাকতে পারে, আপনি ওয়াচ লিস্টে এটা রেখে দিবেন। দেন আপনার জেবিপি ইউএসডি, দেন আপনার ইউএসডি জাপানিজ ইয়েন। এখন আপনি চাইলে এগুলার ভিতরে পেয়ার বানাইতে পারবেন। কেমনে বানাইতে পারবেন? এই 3টা পেয়ার আপনার কাছে অনেক ভালো মনে হয়েছে, এটার ভিতরে যদি আমি খেয়াল করি এখানে কয়টা কারেন্সি আছে? 3টার ভিতরে কারেন্সি আছে কয়টা? কারেন্সি আছে হইলো আমার জেবিপি, দেন আমার কারেন্সি আছে হইলো ইউএসডি, দেন কারেন্সি আছে হইলো জাপানিজ ইয়েন, দেন আমার কারেন্সি আছে হইলো ইউরো।
এখন আপনি চাইলে এই কারেন্সিগুলো দিয়ে নিজে 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 পেয়ার বানাইতে পারবেন। কেমনে বানাইতে পারবেন? এখানে জেবিপি ইউএসডি দেওয়া আছে। জেবিপি খুবই ভালো ভলাটিলিটির একটা কারেন্সি, ব্রিটিশ পাউন্ড একটা ভালো কারেন্সি। আমি ইউএসডি এর কাট করে দিলাম, আমি নিজে পেয়ার বানাবো। নলেজ পাওয়ার, আপনি মার্কেটে ঢুকলে আপনি বুঝবেন যে আপনি কই আসছেন। ইটস আ বিজনেস। এটা এমন না রাতারাতি কিছু হয়ে যাবেন, রাতারাতি কিছু হবেন না। আপনার এখানে প্রচুর সময় দিতে হবে, অনেক কিছু জানতে হবে, আপনার অনেক কিছু জানতে হবে, তারপর এইটার ক্যারিয়ার বানাতে পারবেন। হুট করে কিছু হবে না এখানে, হয়তো 2-3 দিন প্রফিট করবেন, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনার নাই হবে। বাট যদি আপনার নলেজ থাকে, আপনি জানেন A to Z কেমনে কি ঘটতেছে, বেস লাইন ক্লিয়ার থাকে, আপনার 10তলা বিল্ডিং আপনি বানায় ফেলছেন, আপনার নিচের পাইলিং ভালো না, কয়দিন টিকবে? সামান্য ভূমিকম্প তো দূরে থাকুক, বাতাস আসলে অবস্থা খারাপ হয়ে যাবে, সারাদিন ভিতরে ঝুঁকি থাকবে, এই নিয়ে ভাঙে যায়, কারণ নিচে আমি ভালোভাবে কিছু করি নাই। আপনার নিচ যদি খুবই ভালোভাবে থাকে, তখন আপনি উপরে চিন্তা করবেন, আরে যা আসে আসুক, সমস্যা নাই, আমার নিচ শক্ত আছে। তাহলে এগুলা হলো আপনার ট্রেডিংয়ের নিচ শক্ত আছে, যে আমরা বলি না যে নিউজ ইভেন্টের মাধ্যমে মানুষ ট্রেড করে, এগুলাই তো। আপনি যখন জানবেন ইউরোর নিউজ কি, ইউএসডির নিউজ কি, জাপানিজ ইউরোর নিউজ কি, আজকে কি হচ্ছে টোকিওতে, জাপানিজ ইয়েনের প্রাইসের দাম কমবে না বাড়বে, এগুলা নিউজ যদি আপনি জানেন, তখন এগুলার ভিতরে আপনি সব ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনার বহুত কিছু আছে, সেশন জানতে হবে, নিউজ জানতে হবে, শুধু কারেন্সি ট্রেডে না, কারেন্সির শুধু আপনার বহিরাগত অনেক কিছু জানতে হবে। আমি যখন চার্টে কোনো কিছু দেখব, ধরেন এই যে চার্টে আমি যা কিছু দেখতেছি, এগুলা কি? এগুলা হলো সব আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি চার্টে এগুলা তো দেখতেছি, এগুলো সব আমার টেকনিক্যাল অ্যানালাইসিস, বাট এগুলা কোত্থেকে আসতেছে? এগুলা আসতেছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যেমন কোকাকোলা কোন দেশের কোম্পানি? ইসরায়েলের কোম্পানি। সবাই বলতেছে কোকাকোলা খাবো না, মোজো খাবো, তাই এটা কি কোকাকোলার লস হচ্ছে না? এটা কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন কোকাকোলার যদি লস হয়, সারা বিশ্বে ওর সেল কমে যাবে, তো সারা বিশ্বে যদি ওর সেল কমে যায়, তাহলে টাকার আদান প্রদান কমে যাবে, আর টাকার আদান প্রদান যদি কমে যায়, তাহলে যেই দেশ কোকাকোলার কারেন্সি অনুযায়ী চলাচল করে, তাহলে ওই দেশের ক্ষতি হবে, ওই দেশের কারেন্সিটা ডাউন হবে। এখন ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক কার? আমেরিকার। এখন আমেরিকার সাথে যদি ইসরায়েলের ভালো সম্পর্ক হয়, তাহলে এইখানে লসটা কার হবে? কারণ ইসরায়েলের নিজস্ব কারেন্সি আছে, এমন কোনো কারেন্সি নাই ইসরায়েলের যেটার মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন, বুঝছেন? ইসরায়েলের এমন কোনো কারেন্সি নাই যেই কারেন্সির মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন। বাট কারেন্সি কার আছে? ইউএসডি, আমেরিকার কারেন্সি আছে। আমেরিকার সাথে ভালো সম্পর্ক কার? ইসরায়েলের। তাহলে আমেরিকার সাথে যদি ভালো সম্পর্ক ইসরায়েলের হয়, আর ইসরায়েলের প্রোডাক্ট যদি কোকাকোলার হয়, আর সেটা যদি বন্ধ হয়, ইফেক্ট কই জায়গায় পড়বে? আমেরিকার গাদে পড়বে, কারণ আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক ইসরায়েলের, বুঝছেন? এইভাবে আপনার ভাইবা এগুলা হলো আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই সকল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব যখন আপনি ভালো জানবেন, তখন যাই আপনি বুঝবেন, না আজকে আমি ইউএসডির কোনো ট্রেড নিব না, আপের ইউএসডি বাড়বে এই টাইপের কোনো ট্রেড নিব না। রিজন কি? রিজন হইলো ইউএসডির সাথে এই সমস্যা, ফান্ডামেন্টাল আমার কাছে নিউজ আছে, আমি জানি আস্তে আস্তে ইউএসডির প্রাইস কমবে। তাহলে আমি যদি ইউএসডির কোনো পেয়ারের ভিতরে যাই, ইউএসডি পেয়ার কিন্তু আমরা জানি দুইটা কারেন্সি মিলায় একটা পেয়ার হয়, যেটার ভিতরে আমরা ট্রেড করি। ওকে, এই পেয়ারের ভিতরে দুইটা জিনিস, একটা হলো বেস কারেন্সি, একটা হলো কোয়াস কারেন্সি। মেইন কারেন্সি যেটা আগে থাকে ওইটার বলে বেস কারেন্সি, যেই কারেন্সি পরে থাকে ওইটার বলে কোয়াড কারেন্সি। থ্যাংক ইউ। তাইলে আমি যদি এখন ইউএসডি কোনটার ভিতরে ঢুকি, যে কোনো একটার ভিতরে ঢুকলাম, ইউএসডি সিএডির ভিতরে ঢুকলাম, ইউএসডি আর ক্যানাডিয়ান ডলারের ভিতরে আমি ট্রেড করতেছি। এখানে ইউএসডি কি? এই যে ইউএসডি আগে না, তাহলে ইউএসডি হবে আমার বেস কারেন্সি। ইউএসডি কি হবে? বেস কারেন্সি। বুঝছেন সাইকোলজি, বুঝছেন মার্কেট কেমনে রিড করবেন। শুধু ক্যান্ডেল দেখা বহুত পরে, অনেক পরে আপনার ক্যান্ডেল আসবে। আমি ইউএসডি সিএডির ভিতরে ঢুকলাম, ইউএসডি কি? আমেরিকান ডলার। আমেরিকার ভালো সম্পর্ক কার সাথে? ইসরায়েলের সাথে। ওকে, ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট কারা করতেছে? সারা বিশ্বের মুসলিম কিন্তু কম না, অনেক মুসলিম, ওরা সবাই করতেছে। তাইলে আমি যদি এখন চার্টে দেখি, আজকে এটা কিন্তু ডে মানে এক একটা ক্যান্ডেল একদিন করে ফর্ম হচ্ছে, তার মানে 2 দিন আগে ইসরায়েল বোমা মারছে, আমি ভিডিও বানানোর 2 দিন আগে। তাহলে যেই দিন বোমা মারছে সেই দিন থেকেই প্রাইস ডাউন। ভালো বুলিশ ছিল না ইউএস ডলার ভালো বুলিশ ছিল, এখান থেকে ভালো বুলিশ ছিল। দেখেন তো কত সুন্দর বুলিশ না এই জায়গাটাতে, এইটা সাইডওয়েজ, এটা বাদ, এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা বুলিশ। কিসের বুলিশ আসছে? কারণ এই জায়গাটাতে তখন ইরান আর ইসরায়েল এগুলার কোনো ঝয় ঝামেলা ছিল না। যখনই 3-4 দিন আগে এইখানে এই ঝামেলা হয়েছে, একদিনে প্রাইজের ড্রপ দেখছেন? একদিনে কত প্রাইজের ড্রপ! যেই দিন থেকে
ইসরায়েলের সাথে ঝামেলা শুরু হয়েছে ওই দিন থেকেই প্রাইসের ড্রপ শুরু হয়েছে, এখন পর্যন্ত রিকভারি করতে পারে না ইউএস ডলার। তাহলে এইখানে যে নিউজ নিয়ে ট্রেড করবে, যে ভালো মতন সাইকোলজি খাটায় ট্রেড করবে, সে কি এখান থেকে লস করবে? করলেও তো মিনিমাল। কারণ কি, সাইকোলজিক্যাল গেম না এটা, আপনার তো জানতে হবে, সব কিছু বুঝতে হবে, তারপর আপনি এখানে ট্রেড করবেন। আমি বলবো ফরেক্সের ভিতরে বাইনারির ভিতরে ডিফারেন্ট কই আমি বলবো, একটু দেখেন। নলেজই তো ভাই, গানটার তো শোনাচ্ছি না যে আপনার সময় লস হচ্ছে, ভালো কিছুই তো শেখানোর ট্রাই করতেছি। দেখেন একটু সময়ের দাম দেন, জীবনে বহুত সময় লস করছেন, এবার এইখানে এসে হয়তো আমার একটু দিলেন সময় দেন। আমি যদি এইখানে যাই, তাহলে যেই দিন থেকে আমি নিউজ দেখতেছি ওই দিন থেকেই মার্কেট ডাউনে চলতেছে। তাহলে যে নিউজের পরে ট্রেড করা শুরু করছে, যে জানছে ইউএসডির ফান্ডামেন্টালি এখন লো হবে, কারণ আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, আর মানুষ ইসরায়েলের শুধু কোকাকোলা না শত শত পণ্যগুলারে বয়কট করতেছে। আর ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আমেরিকার, সব থেকে বেশি ভালো সম্পর্ক, ওরা ওয়েপেন সাপ্লাই করে। জাস্ট এইখান থেকে ভাবার ট্রাই করেন। তাহলে মূলত ইসরায়েলের কোনো কারেন্সি নাই, ঠিক আছে, বাট এটা এফেক্টটা কার উপরে পড়বে? এফেক্টটা পড়বে ইউএস ডলারের উপরে। এখন ওই এফেক্টটা আপনার ফরেক্স মার্কেটে এইসব পড়ছে, বুঝা গেছে? লাস্ট 3 দিন প্রাইস ড্রপে আছে। এখন এটা কবে রিকভারি হবে জানি না, ভালো কোনো নিউজ যখন আসবে তখন আপনি আপনার জন্য ট্রেড নিতে পারেন। তাইলে এইভাবে ভাইবা অনেক কিছু চিন্তা করে দেন আপনার ট্রেড করতে হবে। তাহলে আমার ওয়াচ লিস্টের ভিতরে আমি যদি এখন চিন্তা করি জেবিপি, ইউএসডি, জাপানিজ ইয়েন আর ইউরো, এই 4টা মিলাই আমি পেয়ার বানাবো, নো প্রবলেম, আপনি বানাইতে পারবেন। দেখেন আমি এখান থেকে সার্চে যাব, সার্চে যাই ফরেক্স মার্কেট সিলেক্ট করব। বাই দ্য ওয়ে ট্রেডিং ভিউ নিয়ে একটা ভিডিও আসবে, ট্রেডিং ভিউ কেমনে কি A to Z কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমি যদি এইখান থেকে ফরেক্স সিলেক্ট করি, এইখান থেকে আমি কি চিন্তা করছিলাম, জেবিপি, ইউএসডি, এগুলা বাদ দিব, এগুলা সব বাদ দিব। আমি 4টা কারেন্সির ভিতরে আমি 3-4টা কারেন্সি চুজ করছি, যে কারেন্সিগুলোর সব থেকে বেশি ভ্যালু থাকে ট্রেডিং, ইনভেস্টিংয়ের বা ফরেক্স মার্কেটে। এবার আমি চাইলাম যে এইখানে যা আছে এগুলা বাদ, আমি নিজে বানাবো। আমি ইউরোর ভিতরে এবং জেবিপির ভিতরে একটা পেয়ার বানাবো, আছে কি না দেখেন। ওইটা অবভিয়াসলি বানাইতে পারবেন। কি জেবিপি ইউরো, এই যে জেবিপি আর ইউরো, আপনি চাইলে এখানে ট্রেড করতে পারবেন। এই যে জেবিপি আর ইউরো, আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন ব্রোকার বুঝে আপনি এখানে ট্রেড করতে পারবেন। এই যে জেবিপি আর ইউরোর ভিতরে ট্রেড চলতেছে। এখন আমার এইখানে যেগুলা দেয়া আছে এগুলাই কি বানাইতে হবে? এই যে জেবিপি, ইউএসডি, জাপানিজ ইয়েন, ইউএসডি, ইউএসডি না। আমি জানি যে এই 4টা কারেন্সি অনেক ভালো কারেন্সি। এই কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করলে মার্কেটে ভলিটিলিটি বেশি থাকে, লিকুইডিটি বেশি থাকে। আমি যদি এই কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করি তাইলে আমার প্রফিট অথবা লুজ হওয়ার সম্ভাবনা ভালো থাকে, বেশি থাকে। লুজ কারা করবে? আপনিও করবেন, আমিও করব, কিন্তু যার জ্ঞান আছে, নলেজ আছে, ও একটু কম করবে, আর যার নাই সে বেশি করবে। এই মার্কেট উইন লুজের গেম, সমস্যা নাই। এখন আমি ওইটা বানাইছি, আমি আরেকটা পেয়ার বানাবো। আমি এখান থেকে এই যে জেবিপি আর জাপানিজ ইয়েন বানাবো। এই জেবিপি আর ইউরো বানাইছি, এবার আমি জেবিপি আর জাপানিজ ইয়েন বানাবো। জেবিপি জাপানিজ ইয়েন, এই যে এই কারেন্সির পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার। জেবিপি জাপানিজ ইয়েন অনেকগুলো ব্রোকার দিচ্ছে আপনারে। এর আগেরটা যেটা বানাইছিলাম ওইটা অনেকগুলো ব্রোকার দিচ্ছিল না। এটাও বুঝবেন যে যেহেতু অনেকগুলো ব্রোকার দিচ্ছে না, তার মানে ওই মার্কেটের ভিতরে ভালো ভলিটিলিটি নাই। ওইটা আমি দেখাইছি আপনি পেয়ার বানাইতে পারবেন নিজের যোগ্যতায়, সেইটার জন্য। বাট এইখানে আপনি এটাও খেয়াল করবেন যে আসলে এতগুলো মার্কেট যখন এইখানে সুযোগ দিচ্ছে, তার মানে এই যে পেয়ারটা জেবিপি জেপিওয়াই, এটা একটা ভালো পেয়ার। এর আগেরটা ভালো ছিল না, কারণ এর আগেরটাতে অনেকগুলো ব্রোকার আমার সুযোগ দেয় না ট্রেড করতে। বাট আমি যখন এই দুইটা নিয়ে নিজে একটা বানাইলাম জেবিপি, তখন আমি দেখলাম এখানে মার্কেট আমার দিচ্ছে করতে। তাহলে এখন যে আমি আমার এইটা আছে, এই পেয়ারটা কিন্তু আমার এইখানে নাই, এই পেয়ারটা কিন্তু আমার এইখানে নাই কোথাও। বাট আমি সাইকোলজি খাটায় বুঝলাম যে জেবিপি এবং জেপিওয়াই মিলায় আমি একটা পেয়ার বানাবো, কারেন্সি পেয়ার বানাবো, যে পেয়ারের ভিতরে আমি ট্রেড করব। একটু ডিফারেন্টভাবে ভাবলাম আমি। এবার আমি যা সার্চ করলাম ট্রেডিং ভিউতে, দেখলাম যে না, এটা এতটাও খারাপ না, কারণ এটার ভিতরে অনেক ব্রোকার আমার ট্রেড করার সুযোগ দিচ্ছে। আপনার কাছে নর্মাল এই 4টা কারেন্সি 100% থাকবে। এবার আরও কিছু অ্যাড করতে পারেন। AUD, CHF, সুইস ফ্রাঙ্ক, এটা হলো ফ্রান্সের কারেন্সি। ফ্রান্সের অনেকগুলো কান্ট্রির ফরেক্স মার্কেটের কারেন্সি হলো সুইস ফ্রাঙ্ক। আপনি চাইলে সুইস ফ্রাঙ্কও অ্যাড করতে পারেন। AUD, CAD, এনাফ। এখন দেখেন এখানে কিছু কারেন্সি পেয়ারের নাম আছে, যেমন কি কারেন্সি পেয়ার এখানে আছে। USD পেয়ার। USD পেয়ার মানে কি, ওই কারেন্সিগুলোর ভিতরে বা যেই কারেন্সিগুলোর ভিতরে USD 100% থাকবে। এবার বেস কারেন্সি থাকুক আর কোয়াড কারেন্সি থাকুক, ডাজেন্ট ম্যাটার। বেস কারেন্সি কি, যেই কারেন্সিটা আগে থাকে ওই কারেন্সিকে বেস বলে, যেই কারেন্সি পরে থাকে ওই কারেন্সিকে কোয়াড কারেন্সি বলে। এইখানে যদি আমি খেয়াল করি প্রত্যেকটা কারেন্সির ভিতরে USD আছে, তার মানে এই যে পেয়ার,
এই দুইটা কারেন্সি মিলা যে একটা পেয়ার হয়েছে, এই পেয়ারগুলোর আমি কি বলবো? ইউএসডি পেয়ার। স্ক্রিনশট নিয়ে রাখেন, লস নাই ভাই, লস নাই। এটা যে আপনার শুধু ট্রেডিংয়ে কাজে দিবে এমন না, আপনার নলেজটাও বাড়লো যে দুনিয়া কোন কোন কারেন্সি আছে এবং কারেন্সিগুলো কেমনে কাজ করে এটাও আপনি জানতে পারলেন। অনেকে আছে আমরা এইভাবে জানার ট্রাই করি না, বাট এই ভিডিওর মাধ্যমে হয়ে গেল। বা আপনি এটার পরে অবশ্যই নিজে নিজে ঘাটাঘাটি করবেন, অবশ্যই নিজে নিজে ঘাটাঘাটি করবেন, এটা খুলতে হবে সম্পূর্ণ। তাইলে আমি যদি এখানে ইউরো আর ইউএসডির দিকে তাকাই, এই দুইটা মিলা একটা পেয়ার হয়েছে, দুইটা কারেন্সি মিলে একটা পেয়ার হয়। তাহলে এই দুইটা কারেন্সি মিলে যদি একটা পেয়ার হয়, এই দুইটার ভিতরে ইউএসডি অ্যাভেলেবেল, এখানে ইউএসডি আছে, ইউএসডি আছে, ইউএসডি আছে, ইউএসডি 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 ইউএসডি। তার মানে যেই কারেন্সির ভিতরে ইউএসডি 100% থাকবে ওইটার আমরা কি বলবো? ইউএসডি পেয়ার। এখন এইটা হলো আমার ইউরো পেয়ার, তার মানে কি এই পেয়ারটার ভিতরে আমার ইউরো অ্যাভেলেবেল। এটা হলো আমার পাউন্ডের পেয়ার। জেবিপি মানে কি? জেবিপির ফুল ফর্ম কি? জেবিপির ফুল ফর্ম হলো গ্রেট ব্রিটেন পাউন্ড। এটা কি? সুইস ফ্রাঙ্কের যতগুলো কিছু আছে এখানে দেখেন, সিএচএফ, সুইস ফ্রাঙ্ক, ফ্রান্সের যে কারেন্সিগুলো আছে যেগুলো ফরেক্স মার্কেটের লিস্টেড তারা বলে সুইচ ফ্রাঙ্ক। তাহলে সুইচ ফ্রাঙ্ক অ্যাভেলেবেল আছে 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 আছে। তার মানে যেই কারেন্সিগুলোর ভিতরে কমন থাকবে সুইচ ফ্রাঙ্ক, ওগুলোর আমরা বলবো সুইচ পেয়ার। তাহলে আপনি এটা জাস্ট বুঝার স্বার্থে এটা আনলাম, তা না হলে নিয়ে আসতাম না। দেন এটা হলো কি? সিএডি পেয়ার। এইখানে সবগুলোর ভিতরে কানাডিয়ান ডলার 100% আছে, এই জন্য এটার কি বলবো? ক্যাট পেয়ার্স। এটা কি? অস্ট্রেলিয়ান পেয়ার্স। এখানে প্রত্যেকটা জিনিসের ভিতরে অস্ট্রেলিয়ান ডলার আছে, তার মানে কমন কি এখানে? এইউডি, অস্ট্রেলিয়ান ডলার। এটা হলো আমাদের নিউজিল্যান্ড পেয়ার, কারণ এইখানে প্রত্যেকটা পেয়ারের ভিতরে এনজিডি, নিউজিল্যান্ড এস্টাবলিশড। তার মানে এই পেয়ারটা একটু দেখেন, এই পেয়ারগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি কই ট্রেড করতেছেন। আপনি যে ইউএসডিতে ট্রেড করতেছেন, ইউএসডি জিনিসটা কি, কেন ইউএসডিতে ট্রেড করতেছেন, তাহলে আপনার মাথা খুলবে। আপনার পিসের সামনে বসলে, মোবাইলের সামনে বসলে, ল্যাপটপের সামনে বসলে আপনার ভালো লাগবে। আপনি জানবেন যে যে জিনিসটা আমি করতেছি এটা একটা ভ্যালিড জিনিস। এখন আসবে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেক্স অ্যান্ড বাইনারি। ফরেক্সের ভিতরে আর বাইনারির ভিতরে পার্থক্যটা কি? তাহলে ফরেক্স সম্পর্কে আমরা জানছি কারেন্সির ভিতরে ট্রেড হয়, আর ফরেক্সের ভিতরে কারেন্সির ভিতরে যে ট্রেডটা হয় এই ট্রেডটা হলো লং টার্মের ট্রেড। যেমন আমি যদি এইখানে দেখি, ধরেন আমি একটা ট্রেড নিলাম, একটা ট্রেড নেওয়ার পরে ধরেন ফরেক্সে এইখান থেকে মার্কেট আসলো, এখান থেকে এতটুকু আসলো, আমি এইখান থেকে ট্রেড নিলাম, বুঝছেন? এই পর্যন্ত মার্কেট আসার পর আমি এইখান থেকে ট্রেড নিলাম আপের জন্য, তাই এই একটা ট্রেড নিলাম, এই নিলাম। এখন এইখান থেকে যখন আমি ট্রেডটা নিলাম, আমি চিন্তা করছি আমার এই জায়গায় আইসা ট্রেডটা শেষ হবে, বুঝছেন? আমার এই জায়গায় আইসা ট্রেডটা শেষ হবে। তার মানে এইখান থেকে যদি আমি ট্রেডটা প্রেস করি, এই যে এতটুকু থাকবে হইলো আমার স্টপ লস, ওকে। আর এই যে এইখান থেকে একবারে এই পর্যন্ত থাকবে হইলো আমার টার্গেট হিট। এইখানে আমার প্রফিট বুক করতে অথবা লস করতে একটা ক্যান্ডেলের উপরে আমি ডিপেন্ডেবল না। কেন ডিপেন্ডেবল না? কারণ আমি চাইলে একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হয়েও প্রফিট করতে পারবো, বাট না, কারণ একটা ক্যান্ডেলের উপরে মানুষের অনেক বেশি প্যারা হয়ে যায়। ধরেন আপনি মার্কেটে আসেন, একটা ক্যান্ডেল হইল না, 100% কনফার্মেশন ছিল যে ওইটা গ্রিন হবে, বাট হইল না। তখন কি হবে? আপনার একটা ক্যান্ডেলের উপরেই আপনার ট্রেডের প্রফিট এবং লস হয়ে গেছে, আপনার কাছে সুযোগ নেই। একটা ইরোর ক্যান্ডেল যে হয়েছে, এটা সুযোগ নেই কাভার করার। এইটা কাভার করার জন্য আপনার কি করতে হবে? আপনার একটা ক্যান্ডেল না, আপনার অনেকগুলা ক্যান্ডেলের উপরে দেন ট্রেড প্লেস করতে হবে। এইটাই হলো ফরেক্সে, স্টকে, ক্রিপ্টোতে ঘটে, এটা বাইনারিতে ঘটে না। তাহলে ফরেক্সে যখন আমরা ট্রেড করি তখন কি হয়? তখন এইখান থেকে আমি ট্রেড নিলাম, আমার ট্রেডটা এতটুকু থাকলো আমার স্টপ লস। ট্রেডটা যদি এইখানে আইসা যদি এইখান থেকেও পুল ব্যাক নেয়, এই পর্যন্ত আসলে আমার এই ট্রেডটা উইন হয়ে যাবে। কারণ কি? আমি একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না, আমার প্রফিট এবং লস একটা ক্যান্ডেলের উপরে না। দেখাই কেন ফরেক্স মার্কেটে একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হয় না, এটা একটু খেয়াল করেন। ধরেন মার্কেট এইখান থেকে আপ ডিরেকশনে আসে, যাওয়ার পরে আমি একটা স্পিনিং টপ পাইলাম। আমার মতে এই জায়গাটাতে বায়ার্সরা একটু দুর্বল হয়েছে, ওকে ঠিক আছে, দুর্বল হয়েছে। এইটা আমার কনফার্মেশন ক্যান্ডেল হয় নাই, আমি এখনও কনফার্মেশন পাই নাই। এইটা আমার কনফার্মেশন ক্যান্ডেল যে এখন নিচে যাবে মার্কেট, ওকে। তাহলে একটা আপ ট্রেন্ডে যখন স্পিনিং টপের পরে আমি ভালো একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজির কনফার্মেশন পাইলাম, আমি এইখান থেকে চিন্তা করলাম যে মার্কেট ডাউন যাবে। আমি একটুখানি পরে যদি ট্রেডটা প্রেস করি, এইখান থেকে আমার ডিপ একটা লস দিয়ে দিবে। তার মানে যারা এইখানে ট্রেড প্রেস করতে পারছে তারা হয়তো প্রফিট করছে। এখন সবাই মনে করবে যে ট্রেন্ড রিভার্স হয়ে গেছে, পরের ক্যান্ডেলটা তো আমার গ্রিন দিয়ে দিছে। সবার সাইকোলজি অনুযায়ী এইখানে আপ ট্রেন্ড ছিল, দেন আপ ট্রেন্ডের পরে মার্কেট এইখান থেকে একটা স্পিনিং টপ বানাইছে,
দেন একটা ইভিনিং স্টার বানাইছে, বুঝছেন? দুইটাই কি, দুইটাই হইলো আমার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। তাহলে এই দুইটা আমি কনফার্মেশন পাইলাম। এই দুইটার কনফার্মেশন অনুযায়ী পরেরটা আমার মার্কেট কই যাওয়া উচিত? পরেরটা তো মার্কেট নিচে যাওয়া উচিত, অবশ্যই নিচে যাওয়া উচিত। গেছেও নিচে, বাট যার এন্ট্রি খারাপ হয়েছে সে তো শেষ। যাওয়ার কথা নিচে, যে ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথে যদি নিচের দিকে টান দেয়, ও আর এখানে ট্রেড প্রেস করতে পারে নাই। তাহলে যার ট্রেডটা এইখানেও পড়ছে ও লস, যারটা এইখানে পড়ছে ও লস। তার মানে এখানে আপনি এত সুন্দর একটা কনফার্মেশন পাওয়ার পরেও লস করছেন। রিজন একটাই, সেটা হলো আপনি একটা ক্যান্ডেলের উপরে ভরসা করেছিলেন, যে একটা ক্যান্ডেলের উপরে আপনার প্রফিট এবং লসটা ডিপেন্ডেবল ছিল। এইটা কই হচ্ছিল? এটা বাইনারিতে হচ্ছিল। বাট ফরেক্স মার্কেটে তো আমরা এইভাবে ট্রেড করি না। ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি হইলো আপনার মনে হয়েছে এইখান থেকে মার্কেট চেঞ্জ হয়েছে, এইখান থেকে মার্কেট চেঞ্জ হয়েছে, আমি এইখান থেকে শর্টের জন্য ট্রেড নিব। ওকে, আমি যদি শর্টের জন্য ট্রেড নেই, তাইলে এইখানে এই যে এইটা হবে আমার ট্রেডের এক্সিকিউশনের টাইম, এই ক্যান্ডেল হবে আমার স্টপ লস, এইখানে যে সুইংটা থাকবে, এই যে সুইং, এই সুইংটা হবে আমার প্রফিটের টার্গেট। তাহলে আমার এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 2.9। আমার 1 টাকা 3 টাকায় পরিণত হয়েছে, বুঝছেন? বাইনারিতে কি হইল? আমার 1 টাকা 2 টাকায় পরিণত হয়েছে। আপনি $10 একটা ট্রেড প্রেস করছেন, আপনি ওইটা থেকে $20 কামাইতে পারবেন, বেশি আর কামাইতে পারবেন না, এবং সেইটা একটা ক্যান্ডেলের উপরেই আপনি ডিপেন্ডেবল। বাট আপনি যখন এখানে ফরেক্সে আসতেছেন, কি হচ্ছে? আপনার প্রফিট লস একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। আপনার প্রফিট আর লস একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। এই জায়গাটার ভিতরে যা ইচ্ছা তাই হোক, সমস্যা নাই। আপনি এখান থেকে যখন ট্রেড করছেন, তখন আপনার আর একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল হইতে হইল না। আপনি এইখানে ট্রেডটা এক্সিকিউট করছেন এইখান থেকে, বাট আপনার টার্গেট কই? আপনার টার্গেট হইল এই সুইং পর্যন্ত। এখন এই সুইং পর্যন্ত আসতে আসতে আপনার যদি 2 দিনও লাগে, নো প্রবলেম। আপনার যদি 5 দিনও লাগে, নো প্রবলেম। আপনার টাকা আপনার কাছেই আছে। এই যে এইখান থেকে আপনি ট্রেডটা প্রেস করছেন না, এটার নিচে আপনি আসেন, তার মানে আপনি প্রফিটে আসেন। যখনই এটার উপরে চলে যাবে, তখন আপনি লুজ করে ফেলছেন। তাহলে ফরেক্স মার্কেটে বা স্টক মার্কেটে বা আপনার ক্রিপ্টো মার্কেটে আপনি যদি $10 লাগান, এইখানে আপনার $10 $30 কনভার্ট হচ্ছে। বাট বাইনারিতে আপনার $10 $20 কনভার্ট হচ্ছে। লস কি? লস হইল একটা ট্রেডের উপরেই আমার সব কিছু হচ্ছে। এখন দেখেন, আমার সব কিছু সাইকোলজি সেম ছিল। এখানে একটা ক্যান্ডেল আমার অপোজিট বানাইছে, শুধু একটা ক্যান্ডেল আমার অপোজিট বানায়া মার্কেট বুম নিচে চলে আসছে। এখানে অনেক ঝামেলা হয়েছে, সমস্যা নাই। বাট আমি যদি এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি, বুলিশ কোনো সিগনিফিকেন্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি এখানে ঘটে নাই, তাইলে আমি ট্রেড হোল্ড করব, রাইখা দিব। এই সুইং পর্যন্ত আসার পরে আমি ট্রেড অফ করে দিব, কারণ আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি আর এখানে ট্রেড করব না। তাহলে ফরেক্স আর বাইনারির ভিতরে সব থেকে বেশি ডিফারেন্ট হইলো আমার টাইম ফ্রেমের ভিতরে। ওকে, তাইলে ফরেক্সের ভিতরে হয় কি, বা ক্রিপ্টোর ভিতরে বা স্টকের ভিতরে হয় কি, স্টক মার্কেট এগুলার ভিতরে হয়, আমি একটা ট্রেডটা এক্সিকিউট করলে এইটা হইলো আমার স্টপ লস জোন। ফরেক্সের ভিতরে সুবিধা কি, এই জায়গাটা হইলো আমার স্টপ লস জোন। এই জায়গাটার ভিতরে যাই হোক, এই জায়গাটার ভিতরে ক্যান্ডেল গ্রিন বানাক আর এই জায়গাটার ভিতরে ক্যান্ডেল রেড বানাক, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু ম্যাটার করে না। আমার ম্যাটার কোনটা করে? ম্যাটার করে হইলো আমার এই জায়গাটার উপরে গেছে কিনা। যদি আমার যে স্টপ লস থাকবে, এই স্টপ লসের উপরে যদি চলে যায়, তার মানে এইখান থেকে আমার $10 লস হইতে পারে। বাট আমরা স্টপ লস কেন লাগাই? স্টপ লস লাগানোর কারণ হইলো, আপনি এইখান থেকে যখন ট্রেডটা প্রেস করতেছেন, $10 একটা ট্রেড প্রেস করলে স্টপ লস থাকে আপনার $2, মানে আপনি ট্রেড প্রেস করছেন $10, আপনি লুজ করলে করবেন মাত্র $2, প্রফিট করলে করবেন কত? $30। তার মানে আপনার ঝুঁকি থাকতেছে $10 যদি স্টপ লস না নেন। যদি স্টপ লস নেন, তাহলে আপনার ঝুঁকি থাকতেছে $2, আর যখন আপনি লাভ করবেন $30 পর্যন্ত যাইতে পারেন, 40 যাইতে পারেন, 100 হইতে পারে, ডিপেন্ড অন মার্কেট মুভমেন্ট। ক্রিপ্টোর ভিতরে এমনও হয় যে $1 $100 হয়ে গেছে, ক্রিপ্টো কারেন্সিতে $5 $500 হয়ে গেছে। কারণ কি? ক্রিপ্টোর ভিতরে প্রচুর পরিমাণে মার্কেটের ভলিটিলিটি থাকে, প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েশন থাকে মার্কেটের মধ্যে। তাহলে বাইনারির ভিতরে, এটার ভিতরে ডিফারেন্ট কি? ডিফারেন্ট হলো টাইম ফ্রেমে। বাইনারির ভিতরে আমার একটা ক্যান্ডেলের উপরেই বা 2টা 3টা ক্যান্ডেলের ভিতরে যারা সুইং নিয়ে ট্রেড করে, তাদের হিসাবটা আলাদা। যারা একটা ক্যান্ডেলের উপরে ট্রেড করে বা 2টা ক্যান্ডেলে ট্রেড করে, তাদের এই সুযোগটা থাকে না। আপনার যদি রেডে মারেন, আপনার রেডি হইতে হবে। আপনি গ্রিনে মারলে আপনার গ্রিনই হইতে হবে বাইনারিতে, এটা ছাড়া আপনার প্রফিটের কোনো সুযোগ নাই। বাট আপনি যদি ফরেক্সে আসেন, আপনার যে জোন থাকবে, ওই জোনটা আপনার, ওই জোনটা আপনার, ওইটা হলো স্টপ লস জোন। ওই জোনটা আপনার, আপনার ওই জোনের ভিতরে রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার,
আপনার জোনের বাহিরে গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত আপনার স্টপ লস হিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ট্রেড এক্সিকিউটেড, কোনো সমস্যা নাই। আপনার $10 $100 পরিণত হওয়ার সুযোগ থাকে, বাট বাইনারিতে আপনার $10 হয়, এর বেশি আর হয় না। এই জন্য যারা ক্যারিয়ার বানাইতে চায় তাদের জন্য স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এই জিনিসগুলো অনেক ভালো। বাইনারিও ভালো, আমি বলি না বাইনারি খারাপ, অবভিয়াসলি বাইনারি ভালো। আপনার কাছে যদি সব নলেজ থাকে আপনি বাইনারিতে ছিঁড়া ফেলতে পারবেন। ফরেক্সে যদি আপনার $100 ইনকাম করতে সময় লাগে আধা ঘন্টা, বাইনারিতে সেম নলেজে আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। বুঝছেন? তাহলে ফরেক্স মার্কেটটা হলো লং টাইম ফ্রেমের ট্রেড, সেফ ট্রেড, আর বাইনারিটা হইল আপনার ছোট টাইম ফ্রেমের ট্রেড। এইখানে ঝুঁকি যেমন বেশি, টাকাও তেমন বেশি। বাইনারিতে আপনি 10 টাকায় 100 টাকায় পরিণত করতে পারবেন না, কিন্তু 10 টাকায় 20 টাকায় পরিণত করতে পারবেন 2 মিনিটের ভিতরে। কিন্তু ফরেক্সের ভিতরেও পারবেন, কিন্তু ওই টাইপের ভলিটিলিটি খুব কম আসে, কিন্তু সেফ। এখানে আপনার হারানোর ভয় কম। একটা জিনিস আছে না, নাইমার চেয়ে কানামা অনেক ভালো। একদম না থাকার থেকে আমার কাছে থাকাটা অনেক ভালো। সো এইখানেই সেম জিনিসগুলো ঘটে। এইখানে আপনার কাছে নাই হয়ে যায় না, বাইনারিতে আপনার কাছে নাই হয়ে যায়। যেমন ফরেক্সে আপনি যদি $100 একটা ট্রেড প্রেস করেন, ওইটা শেষ হইতে আপনার অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে। এমনও হইতে পারে 2 ঘন্টার ভিতরে মার্কেট পুলব্যাক নিয়ে আপনার প্রফিট দিয়ে দিছে। বাট বাইনারিতে আপনার এই সুযোগগুলো থাকে না। জানি না কতটুকু বুঝাইতে পারছি, আমার ভিতরে যতটুকু ছিল আমি আমার কোর্সে যেইভাবে বোঝানোর ট্রাই করি ওইভাবেই ট্রাই করছি। আর ইউটিউব ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তাও আমি সব হয়তো কভার করতে পারি না, আরও বহুত কিছু এখানে দেখতে হয়। বাট প্রবলেম নাই, আমি ট্রাই করবো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সব কিছু যতটুকু আমার দ্বারা হয় আমি ইনশাল্লাহ ট্রাই করব। দেখেন সেম জিনিস, দেখেন মার্কেট এখান থেকে কিন্তু ডাউন, মার্কেট এখান থেকে ডাউন। এইখানে আমি মোটামুটি ভালো একটা বুঝলাম যে এইখানে কিছু বায়ার এন্ট্রি হয়েছে। নর্মালি কি হবে বাইনারিতে, আমি এইখান থেকে আপের জন্য ট্রেড নিব একটা ক্যান্ডেলের উপরে, আমার ট্রেডটা হয়তো লসও করাই দিতে পারে। বাট দেখেন মার্কেট রিটেস্ট নিয়ে ওই সেম জায়গা থেকে আপনারা কি লং একটা প্রফিট দিছে, দেখছেন কি লং একটা প্রফিট দিছে মার্কেট এইখান থেকে। আমি যদি এখানে বাইংয়ের জন্য ট্রেড করি লং পজিশন, আমি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড করব 1 মিনিটের ভিতরে, আমার ফলাফল চাই না। আমার ফলাফলের জন্য বেশি সময় নিক, নো প্রবলেম, তাতে আমারই লাভ, টাকাটা আমার কাছেই থাকলো। আমি এখান থেকে বাইং নিব। দেখেন আমি যদি এখান থেকে লংয়ের জন্য ট্রেড নেই, দেখেন তাইলে এইখানে কি হচ্ছে, এইটা হবে আমার টার্গেট, দেখেন এইখান থেকে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা বা পিছনের সাপোর্ট রেজিস্ট্যান্স অবভিয়াসলি কিছু না কিছু আছে। হ্যাঁ, এখান থেকে রিজেকশন নিছে। হ্যাঁ, আমি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অথবা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমি এইখান থেকে বুঝছি যে কি ঘটতেছে। এইখান থেকে যখন আমি ট্রেডটা প্রেস করলাম, এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলটা হবে আমার কনফার্মেশন ক্যান্ডেল, ওকে নো প্রবলেম। দেন এই জিনিসটা আমার কি হয়েছে, এই জিনিসটা হইলো আমার স্টপ লস, এতটুকু হইলো আমার স্টপ লস। মিনিমাম এই সুইং পর্যন্ত হবে আমার টার্গেট হিট। তাহলে আমার কত হইলো, আমার 1 টাকা 3 টাকা 64 পয়সায় পরিণত হয়ে গেছে, মানে 3 ডাবল অলরেডি আমার টাকা বাইরে গেছে। এখন কি হইলো দেখেন, এখানে যখন আমি স্টপ লস দিলাম, এই ট্রেডটা কিন্তু আমার লস হয়েছে, হুট করে আমার একটা স্টপ লস হিট করা দিয়া মার্কেট উপরে উঠে গেল। তাহলে আপনার যদি এখানে নলেজ থাকে, আপনি যদি জানেন এই যে আমার স্টপ লসটা হিট করা দিয়া এখান থেকে মার্কেট উপরে উঠলো, বাট আই হ্যাভ আ নলেজ, নো প্রবলেম। কি হয়েছে, এইখান থেকে যখন ট্রেডটা এক্সিকিউট করা আমার লস করায় দিল, পরের এইটা কি একটা ডাউন ট্রেন্ড, এটা পুরোটা একটা ডাউন ট্রেন্ড, এই যে একটা ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলটারে কি বলি আমরা, এই ক্যান্ডেলটারে বলি বুলিশ এঙ্গেলফিং। একটা ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গেলফিং যদি ঘটে, নিচ থেকে প্রিভিয়াস যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে এইখানে কারা বসে আছে, বায়ার বসে আছে, কারণ বায়ার নিচ থেকে উপরের দিকে উঠায়। তাহলে বায়ার যদি এইখানে নিচ থেকে উপরের দিকে উঠায়, এই জায়গাটাতে বায়ার নিচ থেকে উপরের দিকে উঠাইছে, নেক্সট ডে ক্যান্ডেল শুরু হওয়ার পরে নিচে আসছিল, বাট বাইং প্রেসারে ওর 50%ও কভার করতে পারে নাই। এইখানে বানাইছে কি বুলিশ এঙ্গেলফিং। এর আগেও জানান দিছে যে এখানে কিছু বায়ার আছে। সাইকোলজি বুঝেন, মার্কেটের সাইকোলজি বুঝেন, ট্রেড কইরাও মজা পাবেন, দেখাও মজা পাবেন, শান্তি পাবেন, মনে হবে যে না আমি কিছু করতেছি, আমি কিছু শিখতেছি। দেখেন এখানে কি হয়েছে, আমি একটু আগেও বুঝছি যে এখানে বায়ার এন্ট্রি করছে, রিটেস্টের জন্য আসছে, ওকে রিটেস্টে যায় আমি বুঝলাম যে নিচ থেকে বায়ারের রিজেকশন, কারণ অনেকক্ষণ বাইং করছো, এবার আমি সেলিং করব।
কারণ আমার তো প্রফিট বুক করতে হবে। এইখানে যারা যারা ট্রেড নিয়ে সেলিং করছে ওরা তো বেচলেই প্রফিটটা পাবে। তাইলে এই জায়গাটাতে আমি যদি বাইংয়ের জন্য আমি জানলাম যে প্রিভিয়াস একটা জায়গায় এখানে কিছু বায়ার অ্যাক্টিভ হয়েছে, পরে কিছু সেলিং আসছে ফর রিটেস্ট, ঠিক আছে, কিছু সেলিং আসছে রিটেস্ট, কারণ এত বড় একটা সেলিং প্রেশার তো দুইটা ক্যান্ডেলের মাধ্যমে কাভার নাও হইতে পারে। আর এখানে ক্যান্ডেলস্টিক এমন সাইকোলজিও পাই নাই যে কাভার হয়ে যাবে। তার মানে আমি বুঝলাম যে মাথায় রাখলাম যে কিছু বায়ার আসছে। ওকে, মার্কেট যখন রিটেস্টের সময় এইখান থেকে আসছে, এইখান থেকে নিচ থেকে রিজেকশন কার? বায়ারের। পরের বার যখন ট্রেডটা এখান থেকে ওপেন হয়েছে, বায়ার নিচে নিয়ে আসছে ওপেন হওয়ার পরে, বাট নিচে নিয়ে আসা বেশিক্ষণ রাখতে পারে নাই। এইখানেও একটা বাইং প্রেশার, আগেও কিছু বায়ার আসছে মার্কেটে, এইখান থেকে বুম। যখনই আমার এইখান থেকে বুলিশ এনগেলফিং হয়েছে, সাথে সাথে সেম টাইম আমি এখানে ট্রেড নিয়ে নিব, বুঝছেন? আমি এখানে ট্রেড নিয়ে নিব। এবার আমার স্টপ লস থাকবে এতটুক, মাত্র এতটুক। তাহলে প্রথমবার আমি দিছি ওরা $10, সমস্যা নাই। এবার আমার প্রফিটটা কতদূর? মিনিমাম এই সুইং পর্যন্ত। আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 1:5, মানে আমার 1 টাকা 5 টাকায় পরিণত হচ্ছে। এই জায়গাটাতে আমি প্রথমবার লস করছি, এই জায়গাটাতে আমি এইখানে ট্রেড প্রেস করছিলাম, আর এইটা রাখছিলাম আমি আমার স্টপ লস, দ্যাটস ওয়াই ফার্স্টের ট্রেডটা আমি এইখানে লস করছি। এই যে এইখানে আমার স্টপ লস ছিল, এইটা আমার লস করায় দিছে। বাট আমি বুঝছি, আমি সাইকোলজি জানতাম যে এইখানে এইটা হয়েছে। সেকেন্ড টাইম আমি যখন ট্রেডটা প্রেস করলাম, আমার স্টপ লস কতটুক? এতটুক হলো আমার স্টপ লস। টার্গেট কই? মিনিমাম এই সুইং পর্যন্ত। এই সুইং হওয়ার পরে আমি সাইকোলজি দেখব, যদি মনে হয় এইখান থেকে বুলিশ বা বেয়ারিশ কোনো সাইকোলজি আসছে, আমি ট্রেড অফ করব। আর যদি মনে হয় যে না, কোনো সাইকোলজি আসে নাই, আমি ট্রেল করব। ট্রেল করতে আমি যখন এখান থেকে প্রফিট বুক করব, প্রফিট বুক কেমনে করব? এই যে এই সুইং পর্যন্ত আমি প্রফিট নিয়ে রাখলাম, রাখছি। ওকে, নেক্সটে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব বা মার্কেটের মুভমেন্ট দেখব। যদি দেখি যে হ্যাঁ আপ ডিরেকশনে আসে, তখন আমার স্টপ লস কতটুক? এতটুকু আমার স্টপ লস। আমি আস্তে আস্তে আমার টার্গেটটারে বাড়াইতে থাকবো সাইকোলজি অনুযায়ী, আমি আমার সাইকোলজি বাড়াইতে থাকবো। তখন কি হয়েছে? আমি আমার যে প্রফিটের টাকা আছে, ওই প্রফিটের টাকাটা দিয়ে আমি আবার ট্রেড প্রেস করলাম। আমার স্টপ লস থাকবে একদম ছোট, কারণ আমি যা কামায় ফেলছি। আমি এইখান থেকে যখন ট্রেড নিছি, আমার 1 টাকা এখানে এসে 5 টাকায় পরিণত হয়ে গেছে। যখন আমি $10 একটা ট্রেড এইখানে প্রেস করছি, এইখানে এসে $50 হয়ে গেছে। দেন আমি কি করলাম? এই জায়গাটুক আমি স্টপ লস রাখলাম ছোট কইরা, একটা ঝুঁকি নিলাম। জাস্ট মার্কেট মুভমেন্ট উপরের দিকে আমি দেখতেছি, আমি বন্ধ করে দিতাম নর্মালি যদি বেয়ারিশ অথবা বুলিশ কেসও আসে, বাট আমি এইখান থেকে মুভমেন্টটা ধরলাম। যখনই আমি বুঝলাম যে না এখানে কিছু হইতে পারে, তখন আমি সাথে সাথে এইখান থেকে ট্রেডটারে আস্তে আস্তে করে ট্রেল করতে থাকবো, উপরে যাইতে থাকবো আর এই দিক থেকে বাড়াইতে থাকবো। এটাকে ট্রেল করা বলে। আপনার স্টপ লস একদম ছোট থাকবে, কারণ কি যখনই মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হবে, আপনার প্রফিট তো বুক, না, এই জায়গাটা পুরোটা আপনার প্রফিট বুক না, এই জায়গাটা তো পুরোটা প্রফিট বুক। তখন আপনি এখান থেকে স্টপ লস ছোট করবেন আর মার্কেট ট্রেল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না কোনো বেয়ারিশ সেগমেন্ট পাচ্ছেন। যখনই আপনার মনে হবে যে মার্কেটে বেয়ারিশ কিছু ঘটতেছে, আস্তে করে ট্রেডটা অফ করে দেন, ইজি, বুঝছেন? তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। আর আশা করি আপনারা সবাই ভালোভাবে শিখবেন, কারণ নলেজ ইজ এনিথিং। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে নলেজের দাম না আছে। আপনার এটার ভিতরে যে কি আছে আপনি নিজেও জানেন না, এটার পোটেনশিয়াল আপনি নিজেও জানেন না, এইটারে জাস্ট একটু খাটান। এখন এই ফরেক্স, ক্রিপ্টো, স্টক, বাইনারি, কমোডিটি, যত ধরনের মার্কেট আছে, এইসব মার্কেটের ভিতরে সারা বিশ্বে প্রায় 90 থেকে 100 মিলিয়নের মতন মানুষ আছে যারা ট্রেডিং করে সারা বিশ্বে। এর ভিতরে মাত্র 1% মানুষ সফল, মানে 1 মিলিয়ন মানুষ এটারে ক্যারিয়ার হিসেবে দাঁড় করাইতে পারতেছে। তার মানে কি এখানে অনেক ঘাটতি। কিসের ঘাটতি? নলেজের ঘাটতি। এবার আপনি চিন্তা করেন, আপনি কি 1% মানুষের কাতারে যাইতে চান, না 90%, 95%, 96%, 99% মানুষের কাতারে যাইতে চান? আপনার ইচ্ছা, ইট ডিপেন্ড অন ইউ, আপনার উপরে। আপনি কিভাবে এটা নেবেন সেটা আপনি জানেন। দুনিয়ায় হাজার হাজার মানুষ এটা দিয়ে ক্যারিয়ার দাঁড় করাচ্ছে, আপনিও পারবেন। রকেট সায়েন্স না, ট্রেডিং ইনভেস্টিং রকেট সায়েন্স না, বাট না শিখলে রকেট সায়েন্সের থেকেও অনেক বেশি কঠিন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আশা করি ভিডিও থেকে কিছু শিখবেন। যদি শিখেন আলহামদুলিল্লাহ, আর যদি না শিখেন, আমি যদি আপনার সময় লস করি, আমি হাত জোর করে মাপ চাচ্ছি, আমার ক্ষমা করে দিন। কারণ কারো সময় লস করার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। এই ভিডিও থেকে যদি আপনার মাথায় কিছু ঢুকে, ওইটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন এবং সার্চ দিয়ে নিজে খুঁজেন যে এই কারেন্সির ভিতরে আমি কীভাবে কী বানাবো না বানাবো, এনিথিং আপনারা এটারে খুলান,
প্র্যাকটিস করেন। ইউটিউবে একটা ভিডিও দেখেই দৌড় দিয়েন না, ভাই, দৌড় দিয়েন না। দাঁড়ান, হোল্ড, একটু খুঁজেন, নিজে যাচাই করেন, নোট করেন কেন এমন হচ্ছে। জেবিপি একটা ভালো কারেন্সি, কেন ভালো কারেন্সি, এটার ফান্ডামেন্টাল খুঁজেন, আপনি এটা বাড়বে, আপনি খুবই ভালো মানুষ হবেন। ট্রেডিংয়ের জন্য বলি নাই, এই দুনিয়ায় মানুষ বলে না যে আমি জব পাই না, লাখ লাখ জব পড়ে আছে, লাখ লাখ জব বাংলাদেশে পড়ে আছে। আপনি আমার কোয়ালিফিকেশান দেখান। হ্যাঁ আমি জানি খুব কম মানুষ আছে যে যারা কোয়ালিফিকেশান থাকার পরেও জব পায় না, এটা হবেই ভাই। তবে আপনার এটাও জানতে হবে যে আপনার ভিতরে নলেজ থাকলে আপনার পোটেনশিয়াল আছে। আপনি একটা কোম্পানির ভিতরে যান জব করতে, আপনার সুন্দর একটা সার্টিফিকেট আছে, ভালো একটা রেজাল্ট আছে, আপনি যায়া দুইটা মানুষের সামনে কমফোর্টলি কথা বলতে পারেন না, আপনি দুইটা মানুষের সামনে যায়া কনফিডেন্সলি কথা বলতে পারেন না, আপনার কি জব দিবে ভাই? দুনিয়ায় সব কিছুই সেলস। আপনি যেই সেক্টরেই থাকেন, জবের যেই সেক্টরে থাকেন, হইতে পারে আপনার ক্যাশিয়ার, নো প্রবলেম, এইখানেও আপনার সেলস। দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে, আপনি মানুষের সাথে কেমনে কথা বলেন, সব কিছু ম্যাটার করে এইখানে। আপনার ইংলিশ জানতে হবে, ব্যাপারটা এমন না, অ্যাটলিস্ট এতটুকু জানতে হবে যে অন্য একটা মানুষ বললে আপনি বুঝেন। আপনার ইংলিশে আইএলটিএস করে অনেক কিছু করে ফেলতে হবে এমন না ব্যাপারটা, বাট বেসিক কিছু শব্দ, বেসিক কিছু ওয়ার্ড, যেটা কেমনে উচ্চারণ করবেন, সারাদিনে একটা উচ্চারণ করেন, আমার মতন ভুল উচ্চারণ করেন না, সঠিক উচ্চারণ করেন, নিজেরা একটু একটু করে স্মার্ট বানানোর ট্রাই করেন। শুধু ট্রেডিংয়েই যে এগুলা কাজে খাটাবেন ব্যাপারটা এমন না, নলেজ দুনিয়ার যে কোনো জায়গায় কাজে খাটাতে পারবেন। ধরেন আপনি দুটো মানুষের সাথে কথা বলতেছেন কারেন্সি নিয়ে, আপনার কাছে এতগুলো কারেন্সির নলেজ আছে, বুঝছেন, তখন কি হবে ব্যাপারটা বলেন তো কী হবে? আপনি যখন পটর পটর করে বলতেই থাকবেন এই কারেন্সি এইভাবে কাজ করে, এই সেই বকর চক্কর, ও ভাববে শালায় কত স্মার্ট, জোস না? আপনি ওর কাছে স্মার্ট হয়ে গেলেন, বাট আপনি এটা শিখতে 2 ঘন্টায় সময় লাগছে। এখন ধরেন কেউ ক্রিকেটের কথা বলতেছে, একসাথে অনেকগুলো মানুষ বৈশা ক্রিকেটের গসিপ হচ্ছে, হুট করে একজন মাঝখান থেকে বললো আরে ধোনি ও তো অনেক আগে থেকে ভালো খেলে, আমাদের সাকিব আল হাসান এই ম্যাচগুলা, হুট করে আপনি আসছেন বললেন আরে ওই যে রুবেলে যে হ্যাট্রিক করছিল ইংল্যান্ডের সাথে, মনে আছে ওই দিনে আমরা কত এনজয় করছি, বাংলাদেশের কি একটা সিচুয়েশন থেকে ম্যাচটা জিতাইছে। আপনি 8-10টা মানুষের থেকে আলাদা হয়ে গেলেন, কারণ আপনার নলেজ আছে ওই বিষয়ে। আপনারা সবাই একটু ডিফারেন্টভাবে দেখবে যে না ওর কিন্তু ক্রিকেটের নলেজ আছে। সো যা কিছুই করবেন আপনার রিলেটেড টু নলেজ, বুঝছেন? তাই এই ভিডিওটা যারা যারা দেখছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের অনেক বড় বানাক, এবং যদি ভিডিওটা থেকে কিছু শিখেন ওইটা ইমপ্লিমেন্ট করবেন, 100% ইমপ্লিমেন্ট করবেন, প্র্যাকটিস করবেন নিজে, ইনশাল্লাহ দোয়া করি। আর স্বপ্ন অনেক বড় দেখেন, এত বড় দেখেন যে যেটা 2-3% যদি পূরণ হয়ে যায় তাইলেও আপনি সারা জীবন বৈশা বৈশা খাইতে পারেন। এত বড় স্বপ্ন দেখেন, আর এমন স্বপ্ন দেখেন যেটা আপনার ঘুমাইতে দেয় না। মানুষ বলে যে ভাই আমি স্বপ্ন দেখি, আমি জিজ্ঞেস করি ভাই আপনি ঘুমান কতক্ষণ, বল ভাই আমি অনেক ঘুমাই, 10টা-11টা পর্যন্ত ঘুমাই। ইম্পসিবল, আমার যদি বাঁশ দিয়েও কেউ পিঠে আমি 6টার পর ঘুমাইতে পারি না। রাত 4টা বাজে যদি ঘুমাই 6টা বাজে উঠে যায় অটোমেটিক। আমি অনেক বড় ব্যাপারটা এমন বুঝাই নাই। আপনার যদি ড্রিম থাকে আপনি ঘুমাইতে পারবেন না ভাই, আপনি ঘুমাইতেই পারবেন না। আপনার যদি প্যারা থাকে কিছু করার, আপনার কেউ আটকাইতে পারবে না, পারবেই না। যা কিছুই করেন দুনিয়ার যে কোনো সেক্টরেই যান, সবার আগে ওই সেক্টরের কোর নলেজগুলো নেন, বেসিকগুলো ভালোভাবে বুঝেন, দেন ওই লাইনে ভালোভাবে আগান। আমি দোয়া করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সবাই অনেক বড় হন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি এবং অলওয়েজ আপনাদের ভালো চাইতে পারি। আসসালামু আলাইকুম।